everyone, welcome to my master meeting. ক্লাস 10 এ যারা আছো তাদের জন্য বিজিএস একটা সাবজেক্ট আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বাংলাদেশ বিশ্ব পরিচয় কিভাবে আমরা 95% মার্কস গেইন করতে পারি তার উপর যে সুন্দর একটা সাজেশন এটা নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তোমরা একটু স্কিপ করবে না, তোমরা শুধু মাস্টার মিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্টার মিডি চ্যানেলের সাথে থাকো। অ্যাকচুয়ালি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যারা নিউ 10 এ আছে অনেকগুলো সাবজেক্ট মিলে সামারি নিয়েই হচ্ছিল এই বাংলাদেশ বিশ্ব পরিচয়। তো বাংলাদেশ বিশ্ব পরিচয় আমরা কিভাবে 95+ মার্কস পাবো, কিভাবে পাবো আমরা বেশটা দেখব। যারা এসএসসি 2026 পরীক্ষা দেবে পিটিএস টেস্টের জন্য সুন্দর একটা সাজেশন আমি রেডি করেছি, তোমরা শুধু ক্লাসটি ফলো করো। আমরা যে কোনো সাবজেক্টে ভালো রেজাল্ট করতে গেলে কি করতে হবে? প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, এর বিকল্প কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে আমাদের মানবন্টন থাকে, আমাদের কিছু টপিকস থাকে যেগুলোর পরে আমাদের গুরুত্ব দিতে হয়। আমরা আগে দেখি মানবন্টন। আমরা বিজিএসে 8টি প্রশ্ন থাকবে, সিকিউ থাকবে, বড় প্রশ্ন থাকবে, আমাদের 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে 50 মার্কস। আমাদের 15টি শর্ট কোশ্চেন থাকবে। অবশ্যই তোমরা সবাই অবগত আছো যে নতুন মানবন্টন হিসেবে শর্ট প্রশ্নটি অ্যাড করেছে। 15টি শর্ট প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 20 মার্কস, 2 মার্কস করে প্রত্যেকটি প্রশ্নে। আমাদের 30টি এমসিকিউ থাকবে, এটা আগেও ছিল 30 মার্কস, এই হলো টোটাল 100 মার্কস। আমাদের সিকিউতে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই 5টি প্রশ্নের অ্যান্সারটা আমরা কোন কোন অধ্যায় থেকে নিব, কোন কোন অধ্যায় থেকে পড়লে আমরা বেশি মার্কস পাবো সেটা তো দেখবই। তার আগে দেখি কিভাবে আমরা এই সিকিউতে 100% মার্ক আমরা গেইন করতে পারি, 10 10 পেতে পারি। কিভাবে? অ্যাকচুয়ালি আমাদের প্রথম জিনিসটা হচ্ছে আমরা সিকিউতে ফুলভাবে লিখে আসতে পারি না। কেন পারি না এটাকে আগে জাস্টিফাই করতে হবে। আমরা সৃজনশীল যে প্রশ্নটা আসে আমরা টোটালি আমরা লিখে আসতে পারি না। তার মূল কারণ হচ্ছে আমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করি না। আমাদের উচিত হবে আমাদের প্রতিদিন সৃজনশীল প্র্যাকটিস করা, প্রতিদিন একটু করে সৃজনশীল প্র্যাকটিস করা। আমরা আজকে আমাদের মনে করি যে আমাদের 6টি অধ্যায় আছে। আমাদের এই এসএসসি 2026 যে নতুন কারিকুলাম 6টি অধ্যায় আছে, আমরা 6টি অধ্যায় কমপ্লিট করে, অবশ্যই তোমরা 6টি অধ্যায় কমপ্লিট করে ফেলেছো। এই 6টি অধ্যায় কমপ্লিট করে এখন কি করতে হবে? আমাদের প্রতিদিন একটু করে সৃজনশীল লিখতে হবে, বাসায় একটু করে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। এই একটু করে সৃজনশীল আমরা আজকে মনে করি যে একটা সৃজনশীল এখন আমি ধরবো, আমার মনে করি লাগলো আমাদের 25 মিনিট আমাদের লাগছে। এখন এই প্রশ্নটা পরের দিন আবার আমরা লিখি, এই পরের দিন আমরা আবার লিখে এইটা টাইমিংটা আমাদের 24 মিনিটে নিয়ে আসতে হবে। তাহলে কি হলো, আগে মনে করে করে লিখতে হতো, এখন আস্তে আস্তে আমাদের স্মরণে একটু বেশি আসছে। এই করতে করতে এই যে লেখাটা আমাদের ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে। মনে করা যাবে না, মানে মনে করে করে আনতে হচ্ছে, এই প্রসেসিং পর্যন্ত যাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এই যে প্রশ্নটা আমরা 25 মিনিট লাগছে, এটাকে মিনিমাম অন্তত 20 থেকে 18 থেকে 20 মিনিটে নিয়ে আসতে হবে। 18 থেকে 20 মিনিটে নিয়ে আসতে হবে, তবে কিনা তোমরা টোটাল সিকিউতে অ্যান্সার করে আসতে পারবে। আদারওয়াইজ সম্ভব না। তাহলে আমাদের একটি সৃজনশীল সবসময় চিন্তা করতে হবে যে আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। আমরা একটি সৃজনশীল আজকে প্র্যাকটিস করেছি, 20 মার্কস 25 মিনিট লেগেছে। পরের দিন প্র্যাকটিস করেছি, 24 মিনিট লেগেছে। পরের দিন প্র্যাকটিস করছি, 23 মিনিট লেগেছে। পরের দিন প্র্যাকটিস করছি, 20 মিনিট লেগেছে। তো এই যে 20 মিনিট পর্যন্ত আনাটা পর্যন্ত সেই সিকিউটার প্রতি কতটুকু আমাদের গুরুত্ব দিতে হয়েছে, এই দেওয়া পর্যন্ত নিয়ে যেতে পারলেই তবেই কিনা তোমরা সৃজনশীলে 100% মার্কস ক্যারি করতে পারবে। কারণ হচ্ছে আমাদের 5টি প্রশ্ন লিখে আসা সম্ভব না, যে টাইমিংটা থাকবে তার মধ্যে সেরে আসতে হয়।
ছেড়ে আসতে যাতে না হয়, তার জন্য এই বিকল্প ব্যবস্থা। জি ক্লিয়ার? তো এই ছেড়ে যাতে আসতে না হয় তার জন্য কি করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই নিজেরাই করতে হবে। তাহলে পড়াটা মনে করে করে লেখাচ্ছে, পড়াটা মুখে রাখতে হবে, তবেই কিনা তোমাদের 95% মার্কস ক্যারি করতে পারবে। থিওরির জন্য যে টপিকস গুলো আমি বেছে নিয়েছি সেগুলো এবার আপনারা দেখি। যে প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, ভাষায় সৃজনশীল প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এই যে প্র্যাকটিসটা আমরা দেখলাম এত সময় ধরে, যে একটি প্রশ্নকে টাইম ম্যানেজমেন্টের ভিতরে নিতে হবে, মিনিমাম 20 মিনিট সেই প্রশ্নটিকে কনভার্ট করে নিয়ে আসতে হবে। লেখার যে টাইমিং ম্যানেজমেন্টটা 20 মিনিটের ভিতর কনভার্ট করে নিয়ে আসতে হবে। তাহলে ভাষায় সৃজনশীল গুলো বারবার প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন একটি করে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। ম্যাথ জাতীয় প্রশ্নগুলো আমাদেরকে আগে লিখতে হবে। এরপর হচ্ছে তোমরা এখন প্রশ্নটি মনে করো যে তোমরা প্রশ্নটি পেয়েছো, প্রশ্নটি পাওয়ার পরে কি করবে, যে প্রথম থেকে লেখা শুরু করবে না। তোমরা প্রথম প্রশ্নটি ভালো করে পড়বে, পড়ার পরে কি করবে, ম্যাথ জাতীয় প্রশ্ন যেটা আছে সেই প্রশ্নটি আগে নেওয়ার চেষ্টা করবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার বাংলাদেশের বিশ্ব পরিচয় ম্যাথ আসতে, হ্যাঁ আছে, যেমন ভূগোলের ভিতর কিছু ম্যাথ আছে, তারপর হচ্ছে বাংলাদেশ অর্থনীতির ভিতর কিছু ম্যাথ আছে, জিডিপি নির্ণয় করা বা জিএনপি নির্ণয় করা। যেমন ভূগোলের ভিতর কিছু ম্যাথ আছে, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় ভূগোলের ভিতর কিছু ম্যাথ আছে, এবং 11তম অধ্যায় কিছু ম্যাথ আছে। তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে ম্যাথগুলো খুব সিম্পল। এই ম্যাথ প্রশ্নগুলো যখনই নিবে তখনই কি হবে, তোমাদের টাইমিংটা কম লাগবে, আর হচ্ছে মার্কটা ফুল পাওয়া যাবে। তাহলে আমার প্রথম শর্তটা হচ্ছে ম্যাথ জাতীয় যে প্রশ্নগুলো যদি থাকে অবশ্যই থাকবে, কারণ হচ্ছে যে তৃতীয় অধ্যায় এবং 11 অধ্যায় এবারও এসএসসি 2026-এর জন্য আছে। তো তৃতীয় অধ্যায় থেকে কমপক্ষে 2টি প্রশ্ন আসবে এবং 11 অধ্যায় থেকে একটি প্রশ্ন কনফার্ম আসবে। তাহলে এই 3টে প্রশ্ন যদি তোমরা কনফার্ম করতে পারো তাহলে ম্যাথ জাতীয় প্রশ্নগুলো পেয়ে যাবে। এর ভিতরে ম্যাথ আছে এবং ম্যাথ আসবে। যেমন মনে করে যে জিডিপি নির্ণয় করো, একটা সুন্দর প্রশ্ন, তাহলে ম্যাথ জাতীয় প্রশ্নগুলো তোমরা আগে লেখার চেষ্টা করবে। দেন আমরা চিত্র জাতীয় প্রশ্নগুলো থাকবে। মনে করি যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা নির্ণয় করো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা লিখো, মানচিত্র অঙ্কন। তাহলে আমার যদি মানচিত্র চাই তাহলে তো অবশ্যই মানচিত্র একটা চিত্র, তাহলে এই চিত্রটা অঙ্কন করে তুমি যখন লিখছো তখন প্রশ্নের ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমার মানচিত্র চাইলো না, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা নির্ণয় করো, তাহলে এখন তুমি যদি প্রশ্নটি লেখার আগে যদি চিত্রটি অঙ্কন করে দাও তাহলে তো স্পেশালি অ্যান্সারটা স্পেশাল ভাবে হয়ে গেল। তাহলে আমাদের চিত্র অঙ্কন করে আমাদেরকে প্রশ্ন লেখার চেষ্টা করতে হবে। দেন পয়েন্ট আকারের প্রশ্ন লিখতে হবে। তোমরা যেমন বাংলায় লেখো যে একটা রচনা লেখার সময় অনেকগুলো পয়েন্ট সুন্দর সুন্দর করে দাও, সেই পয়েন্ট আকারে প্রশ্ন করে লিখতে হবে। তা এখন প্রশ্ন হচ্ছে যে এই পয়েন্ট আকারে আমি যদি মনে করি যে সিকিউতে আসছে একটা পয়েন্ট আকারে গ নাম্বারে 4 মার্কের একটা প্রশ্ন আসছে, তখন পয়েন্টটা একটু বেশি করে দেবে, যখন 2 মার্কের আসে তখন একটু কম করে দেবে। এগুলো সব নিজের পরে ডিপেন্ড করবে। যে পয়েন্ট আমি মনে করি যে এখন 4 মার্কের জন্য আমি 8টা পয়েন্ট দিলাম, 4 মার্কের জন্য কয়টা পয়েন্ট দিলাম, 8টা পয়েন্ট দিলাম। এখন 2 মার্কের জন্য 8টা দেবো না, 2 মার্কের জন্য 4টা পয়েন্ট দিব। একটি পয়েন্টের জন্য 1 মার্কের জন্য 2টো করে পয়েন্ট বেছে নেবে। তাহলে আমরা পয়েন্ট বা বৈশিষ্ট্য জাতীয় যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো লেখার চেষ্টা করব। দেন পার্থক্য আকারে যে প্রশ্নগুলো থাকে, পার্থক্য বা তুলনা আকারে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো লেখার চেষ্টা করব। তাহলে প্রশ্নের ধরনগুলো কোনগুলো আমরা লিখলে বেশি মার্কস পাবো সেগুলো অবশ্যই বোঝা গেছে। তো এই জাতীয় প্রশ্নগুলো যখনই তোমরা পরীক্ষার খাতায় লিখবে তখনই তোমাদের মার্কসটা খুব ভালো আসবে, এবং আমি আশা করি এই জাতীয় প্রশ্নগুলো লিখলে, আমি নিশ্চিত এই জাতীয় প্রশ্নগুলো লিখলে তোমরা 95% মার্কস তোমরা পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে সিকিউ কোন কোন অধ্যায়টা আমাদের আছে। এখন সিকিউতে আমাদের প্রথমে
চিন্তা করতে হবে যে এরপর আমরা দেখি যে এমসিকিউ বা শর্ট কোর্স আমরা অবশ্যই যে এমসিকিউ বা শর্ট কোশ্চেনের ফুল মার্কস পেতে গেলে অবশ্যই প্রত্যেকটা অধ্যায় যে আমাদের 6টি অধ্যায় আছে পরীক্ষায়, এই 6টি অধ্যায় রিডিং পড়তে হবে আন্ডারলাইন করে প্রত্যেকটা অধ্যায় রিডিং পড়তে হবে আন্ডারলাইন করে তবে কিনা তোমরা এমসিকিউ গুলো ভালো করতে পারবে। আর যেহেতু তোমাদের একটা শর্ট প্রশ্ন আসবে, সেহেতু রিডিং পড়ার বিকল্প কিছু নাই, রিডিং তোমাদের পড়তেই হবে। তাহলে প্রত্যেকটা অধ্যায় কি করতে হবে? রিডিং পড়তে হবে আন্ডারলাইন করে। এখন ওই আন্ডারলাইন করে কেন পড়বো? কারণ হচ্ছে যে যখন পরীক্ষা দেওয়া তখন তো ফুল বইটা পড়া সম্ভব না। তখন আন্ডারলাইনের যে প্রশ্নগুলো থাকে, যে মেইন পয়েন্টগুলো থাকে, সেইগুলো তখন তোমরা পরীক্ষার রাতে পড়ে যাওয়ার সম্ভাবনা, পরীক্ষার রাতে সেগুলো তোমরা দেখে যেতে পারবে। এই জন্যই যে এখন থেকে যখন প্রত্যেকটা অধ্যায় আন্ডারলাইন করে সুন্দর করে পড়বে এবং মেইন পয়েন্টগুলো আন্ডারলাইন করবে, তখন একাধারে এমসিকিউ গুলো তোমরা কনফার্ম করতে পারছো। আবার দ্বিতীয়ত হচ্ছে শর্ট প্রশ্নের জন্য তোমরা নিজেকে প্রস্তুত করতে পারছো। এরপরে কি করবে? যে সহায়ক যে গাইডটা থাকে, এই সহায়ক গাইডের পিছনে প্রায় অনেক এমসিকিউ থাকে, অনেক শর্ট কোশ্চেন থাকে, সেইগুলো তোমরা কনফার্ম করবে, সেইগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। দেন কি করবে? প্রতিদিন 5 সেট এমসিকিউ কমপ্লিট করবে। প্রতিদিন এই 5 সেট এমসিকিউ কোথায় পাবো? এই 5 সেট এমসিকিউ হচ্ছিল বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে তোমরা টেস্ট পেপারটা সংগ্রহ করে নিতে পারো, বা পুরানো বইয়ের দোকানে টেস্ট পেপারটা পাওয়া যায়, পুরানো টেস্ট পেপার পাওয়া যায়। এখান থেকে স্কুল ভিত্তিক, বোর্ড ভিত্তিক যে প্রশ্নগুলো আছে, প্রতিদিন 5 সেট করে তোমরা প্রশ্ন সলভ করো। প্রতিদিন 5 সেট করে প্রশ্ন যখনই সিকিউ সলভ করছো, তখন একাধারে কি হচ্ছে? তোমাদের এমসিকিউ গুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছিল ওর ভিতর থেকে অনেক শর্ট প্রশ্ন তোমরা পেয়ে যাবে, যা তোমাদের এসএসসি 2026-এ প্রস্তুত করে দেবে। তাহলে একাধারে এমসিকিউ গুলো হয়ে যাচ্ছে, দ্বিতীয় হচ্ছে শর্ট প্রশ্নগুলো হয়ে যাচ্ছে, মানে একটা শর্ট প্রশ্নের জন্য 2 মার্কস। তাহলে প্রতিদিন 5 সেট এমসিকিউ কোশ্চেন সলভ করবে। তাহলে সলভ কোশ্চেনটি কোথায় পাবে? কোশ্চেনটি হচ্ছে তোমরা বিগত সালের যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে প্রস্তুত টেস্ট পেপারটি নিবে। টেস্ট পেপারের পিছনে সমস্ত এমসিকিউ গুলো আছে বা সিকিউ প্রশ্নগুলো আছে, তোমরা সেইভাবে পরীক্ষা নিজেরাই বাসায় প্র্যাকটিস করবে। দেন বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে। এগুলো তো আগেই বললাম যে 5 সেট প্রশ্নের ভিতরে বোর্ড প্রশ্নগুলো সলভ করবে। তাহলে এইভাবে যদি সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করো, দেন যে কোনো সাবজেক্ট, শুধু বিজিএস নয়, বাংলাদেশের বিশ্ব পরিচয় নয়, যে কোনো সাবজেক্টে তোমরা 100% মার্ক পাবে, 100% মার্ক পাবে। এভাবে প্র্যাকটিস করতে থাকো যে কোনো সাবজেক্টে, শুধু বিজিএস নয়, যে কোনো সাবজেক্টে তোমরা 100% পাবে। কিভাবে সিকিউ লিখবে, কিভাবে এমসিকিউ লিখবে, কিভাবে শর্ট প্রশ্ন পড়বে। তো এবার আসি যে আমরা এই কোন কোন অধ্যায় আমাদের আজকে আমাদের শর্ট সিলেবাসের ভিতর আমাদের আছে হচ্ছিল 6টি অধ্যায় আছে। সেই শর্ট সিলেবাসের ভিতর আমাদের 6টি অধ্যায় আছে। কোনটা? ইতিহাস থেকে আসছিল দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় হচ্ছিল ইতিহাস। এই দ্বিতীয় অধ্যায় হচ্ছিল স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশ, এই প্রশ্নটা এখান থেকে যে প্রশ্নগুলো আসে, ভাষা আন্দোলন বলো, 71-এর মুক্তিযুদ্ধ বলো, মুক্তিযুদ্ধ সম্পর্কে বলো, এই যে প্রশ্নগুলো যখনই তোমরা পড়বে, তখন এই সাল বা এর যে আছে 100% মুখস্থ করার চেষ্টা করবে। কারণ হচ্ছে যে এর বানানোর কিছু নাই। এই জন্য ইতিহাস থেকে যখন পড়বে তখন সালগুলো ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে। দ্বিতীয় অধ্যায় আমাদের ইতিহাস, স্বাধীন বাংলাদেশ। তৃতীয় অধ্যায় হচ্ছে সৌরজগৎ ভূমণ্ডল। এই তৃতীয় অধ্যায়টা হচ্ছিল খুব একটা বড় অধ্যায়। এই অধ্যায় থেকে মিনিমাম 2টি প্রশ্ন হবে, কমপক্ষে 2টি প্রশ্ন হবে। এবং এই অধ্যায়ে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক চিত্র আছে, অনেক অঙ্ক আছে। তো এই অধ্যায়টা ফার্স্ট চয়েস হিসেবে নেবে, যে এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে তা তোমরা অবশ্যই করার চেষ্টা করবে
এবং মার্কস বেশি পাওয়ার জন্য এই অধ্যায়টা তোমাদের খুব সহায়ক হবে। তো দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আচ্ছা হলো, এটা হচ্ছিল ভূগোল থেকে, তৃতীয় অধ্যায়টা হচ্ছে ভূগোল। আর পৌরনীতি থেকে হচ্ছিল ষষ্ঠ অধ্যায়, রাষ্ট্র, নাগরিকতা ও আইন। তাহলে ষষ্ঠ অধ্যায়, এরপরে আছে ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা, আইন, এটা হচ্ছিল ষষ্ঠ অধ্যায়। তাহলে এই তিনটে অধ্যায়। আর আছে হলো 11 অধ্যায় অর্থনীতি থেকে। আমাদের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো এবারে নাই, 2026-এ এই চ্যাপ্টারগুলো নাই। তাহলে 11 অধ্যায়, 12 অধ্যায় আর হচ্ছিল 14 অধ্যায়, এই হচ্ছিল 6টি অধ্যায়। এই 11 অধ্যায়টা হচ্ছিল জাতীয় সম্পদ ও অর্থনৈতিক অবস্থা, এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। 12 অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ এবং বাংলাদেশের প্রকৃতি, এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায় হচ্ছিল 14তম অধ্যায়, এটা বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকরণ, এই 14 অধ্যায়। তাহলে এই প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন হবে, আমাদের 8টি প্রশ্ন আসবে। তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন হবে। এই যে ইতিহাস থেকে একটি প্রশ্ন হবে, ভূগোল থেকে একটি প্রশ্ন হবে, পৌরনীতি থেকে একটি প্রশ্ন হবে, অর্থনীতি, এই যে অর্থনীতি আছে দুটো অধ্যায় 11, 12, এই অর্থনীতির দুটো অধ্যায় থেকে মিনিমাম 3টি প্রশ্ন হবে, অর্থনীতি থেকে 3টি প্রশ্ন হবে। তাহলে 3 আর 2 5, আর হচ্ছে এই যে সামাজিকরণ থেকে একটি প্রশ্ন হবে। তাহলে 1 3 4 5 6 7 8, এখান থেকে একটি আর এখান থেকে একটি। তো ব্যাপারটা খেয়াল করো, 3 অধ্যায়, 11 অধ্যায়, 12 অধ্যায়, 3 অধ্যায়, 11 অধ্যায় এবং 12 অধ্যায়, এই 3টে অধ্যায় যদি সুন্দরভাবে প্র্যাকটিস করা যায়, আমি আশা করি 5টি প্রশ্ন পাবো। 3টে অধ্যায় যদি সুন্দরভাবে প্র্যাকটিস করা যায়, তৃতীয় অধ্যায়, 11 অধ্যায়, 12 অধ্যায়, আজ থেকে এখন থেকে এই 3টি অধ্যায়ের পরে খুবই গুরুত্ব দাও। 5টি প্রশ্ন যদি নাও আসে তাহলে 4টি প্রশ্ন তো আসবে। তৃতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন কনফার্ম এবং কনফার্ম। 11, 12 থেকে 2টি অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, সেখান থেকে 3টি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো তাহলে তৃতীয়, 11, 12 এই 3টি অধ্যায় থেকে 3টি অধ্যায় যদি সুন্দরভাবে প্র্যাকটিস করা যায়, দেন তোমরা 5টি সিকিউ কনফার্ম করতে পারবে। আমি নিশ্চিত তোমরা অবশ্যই কনফার্ম করতে পারবে। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে যারা ইতিহাস ভালো জানে, ভালো পারে, তারা তো অবশ্যই দ্বিতীয় অধ্যায়টা পড়বে। তারপর হচ্ছে পৌরনীতি যারা ভালো জানে, তারা ষষ্ঠ অধ্যায়টা পড়বে। অর্থনীতি 11, 12 বাদ দেওয়া যাবে না, এই দুটো অধ্যায় ভালো করে প্র্যাকটিস করবে। আর 14 অধ্যায় সামাজিকরণ। এখন প্রশ্ন হচ্ছে, অধ্যায় সবগুলো তোমাদেরকে পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ এমসিকিউ আসবে, দেন শর্ট প্রশ্ন আসবে। অবশ্যই সমস্ত অধ্যায়গুলো রিডিং ভালো করে কমপ্লিট করতে হবে, দেন এই শর্ট প্রশ্ন এবং এমসিকিউটা তোমরা সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবে। আর সিকিউর জন্য বিশেষ করে দেখা যাচ্ছে, বিশেষ করে তৃতীয়, 11, 12 এই অধ্যায়গুলো সুন্দর করে প্র্যাকটিস করবে আজ থেকে, এখন থেকে। এবং যেভাবে সিকিউটা লেখা শিখালাম, যেভাবে সিকিউটা প্রসেসিং করতে হবে, অবশ্যই আমি দেখিয়েছি, তোমরা অবশ্যই বুঝেছো। তো এভাবে প্র্যাকটিস করতে থাকো, আর এই অধ্যায়গুলো সুন্দরভাবে প্র্যাকটিস করো, দেন বিজিএস এ তোমরা 95% মার্ক গেইন করতে পারবে। এবং এই হচ্ছে বিজিএস বা বাংলাদেশ বিশ্ব পরিচয় সাজেশন, যা এসএসসি 2026-এর জন্য প্রযোজ্য, যা প্রিটেস্টের জন্য প্রযোজ্য, যারা নিউ 10-এ আছো তাদের প্রিটেস্ট এবং টেস্টের জন্য প্রযোজ্য। তো এই ক্লাসটি গুরুত্ব সহকারে অবশ্যই তোমরা ক্লাসটি ফলো করো, দেন বাংলাদেশের বিশ্ব পরিচয় তোমরা 95% মার্ক গেইন করো। থ্যাংকস ফর এভরিওয়ান।